প্রথমেই আমাদের একটা রাজপ্রাসাদ দেখানো হয়, আর সেই প্রাসাদের ভেতরেই একটা লাল ড্রেস পরা মেয়ে নাচতে থাকে, যেখানে সে ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির আইকনিক গান আমি যে তোমার এই গানে নাচছিল। তবে মেয়েটার মুখ এখানে দেখানো হয় না। সেই সময় আমরা দেখতে পাই এই রাজ্যের রাজা তার সৈনিকদের নিয়ে রাজ দরবারের দিকেই আসতে থাকে, আর যখনই সে দরজা খোলে তখনই মেয়েটিও তার নাচ বন্ধ করে দেয়। আর এই দৃশ্য দেখেই রাজা এসে তাকে সজোরে এক চড় মারে, সাথে সাথে মেয়েটি নিচে পড়ে যায়। এরপরই রাজার আদেশে তার সৈনিকেরা ওই মেয়েটিকে টানতে টানতে মহলের বাইরে নিয়ে আসে। এরপরই তার একটা নির্দিষ্ট জায়গায় মেয়েটির হাত পা বেঁধে কাঠ সাজাতে থাকে। এরপরই রাজা তার জল্লাদকে বলে সেখানে আগুন দিতে। দেখা যায় এই জল্লাদ তার মুখে একটা অদ্ভুত রকমের মাস্ক পরেছিল। তো রাজার আদেশে সে ওই মেয়ের গায়ে আগুন লাগিয়ে দেয়, আর সাথে সাথে সে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তখনই জল্লাদ তার মাস্কটা খুলে ওখানে ফেলেই চলে যায়। আর এরপরই দেখা যায় যখন সেখানকার আগুন নিভে যায় তখন সেই আগুনের শিখা থেকে ওই মেয়েটির আত্মা বেরিয়ে আসে। এরপরই সে জল্লাদের ফেলে যাওয়া ওই মাস্কটা পরে নেয় আর চলে যায় সোজা জল্লাদের বাড়ি, আর তাকে সেখানেই শেষ করে দেয়। এরপরই দৃশ্য পরিবর্তন হয়, আর আমাদেরকে ঠিক 200 বছর পরের ঘটনা দেখানো হয়। আর বর্তমানে আমরা রোহান অর্থাৎ রূপ বাবাকে দেখতে পাই। তার সাথে তার সঙ্গী টিল্লুও ছিল। এরা দুজন মিলে মূলত মানুষকে ভূতের ভয় দেখিয়ে ঠকিয়ে বেড়ায়, অর্থাৎ তারা ভণ্ড তান্ত্রিক সেজে ঘুরে বেড়ায় আর মানুষকে মিথ্যা ভূতের ভয় দেয়, যাতে করে তারা তাদেরই শরণাপন্ন হয়। আর এইভাবেই তারা বেশ টাকাও ইনকাম করে। তো আজ এরকমই একটা কাজের জন্য তারা উপস্থিত হয় চৌধুরী রাজপরিবারে। আর এখানে এসেই তো রূপ বাবা তার নাটক শুরু করে দেয়। তো এরপরই মিস্টার এবং মিসেস চৌধুরী তাদেরকে একটা রুমে নিয়ে যায়। আসলে তাদের ছেলের সমস্যার জন্যই তারা তাকে এখানে ডেকেছিল। তখন রোহান এই ঘর দেখে বলতে থাকে এটা তাদের ছেলের কাজ নয়, এটা ওই শয়তান আত্মার কাজ যে তাদের ছেলের শরীরকে বশ করে নিয়েছে। এরপরই সে চলে যায় ওই বাড়ির ছেলের কাছে, যাকে দড়ি দিয়ে একটা চেয়ারের মধ্যে বেঁধে রাখা হয়েছিল। তো তখনই দেখা যায় তাদের ছেলে রোহানকে দেখে বলতে থাকে এ কোন ভণ্ড বাবাকে নিয়ে এসেছো? এ আমার কিচ্ছু করতে পারবে না। আর এমন কালো কালো ড্রেস পরলেই কেউ তান্ত্রিক হয়ে যায় না? তো তখনই দেখা যায় রোহান এক লাফে ওই ছেলের খাটের উপর উঠে বসে আর হাসতে হাসতে বলতে থাকে পিন্টু, এটা নিশ্চয়ই তোমার কাজ। আর এই কথা শুনে ওই ছেলের শরীরে থাকা আত্মাটা বলতে থাকে তুমি আবারও আমাকে চিনে ফেলেছ। আগেরবার তো ওই মহিলার শরীর থেকে তুমি আমাকে বের করে দিয়েছিলে, তাই আর কোনো জায়গা না পেয়ে আমি একেই বশ করে নিয়েছি। তো এরপরই রোহান মিস্টার এবং মিসেস চৌধুরীকে বলতে থাকে এই আত্মার নাম হলো পিন্টু। একে আমি এর আগেও কিন্তু 8 বার মানুষের শরীর থেকে বের করেছি। তার এসব কথা শুনে মিস্টার এবং মিসেস চৌধুরী তো বেশ ভয় পেয়ে যায়। তখনই রোহান পিন্টুকে বলতে থাকে তুই এই ছেলের শরীর থেকে বের হয়ে যা তো। তখন পিন্টুর আত্মা বলতে থাকে এই ছেলের শরীরটা খুবই তুলতুলে, আমি এখান থেকে যেতে চাচ্ছি না। তখনই রোহান বলে ভালো মতো বলছি কথা শোন। কিন্তু পিন্টু তো কোনোভাবেই তার শরীর ছেড়ে যাবে না। তো এই জন্য তো রোহান এবার রেগে যায় আর তার ঝোলা থেকে একটা গান বের করে ওই ছেলের দিকে ধরে। এটা দেখেই তো মিস্টার এবং মিসেস চৌধুরী বেশ ঘাবড়ে যায়। তখন রোহান তাদেরকে বলতে থাকে আরে এটা আসল গান নয়, এটা তো ওয়াটার গান, আর এর মধ্যে গঙ্গা জল রয়েছে, এটা ছিটিয়ে দিলেই আত্মা চলে যাবে। তো এরপরই যখন সে ওই ওয়াটার গান দিয়ে তাদের ছেলের উপর পানি ছিটায়, সাথে সাথে তাদের ছেলের শরীর থেকে পিন্টু নামের ওই আত্মাটা বেরিয়ে চলে যায় আর তাদের ছেলেও একদম স্বাভাবিক হয়ে ওঠে। এটা দেখে তো ছেলেটির মা বাবা খুবই খুশি হয়ে যায় আর ছেলেটার হাতের বাঁধন খুলতে থাকে। তখনই ছেলেটা তার মাকে জিজ্ঞেস করে ইনি কে মা? তখন তার মা বলে ইনি রূপ বাবা, ইনি তো তোমাকে ঠিক করে দিয়েছেন। তখনই দেখা যায় ছেলেটা রূপ বাবার কাছে গিয়ে বলে তুমি যদি না থাকতে তাহলে আমার যে কি হতো। তো এই কথা বলার পরই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আর এখানেই আমরা এই সব কিছুর পেছনের আসল কাহিনী দেখতে পারি। আসলে এই ছেলেটার মা বাবা যখন বাড়িতে ছিল না তখন সে তার বন্ধুদের নিয়ে বেশ পার্টি করতে থাকে, আর এই সময় ভুলবশত তার দ্বারা এই পুরো বাড়িতে আগুন লেগে যায়। আর এতে তো ছেলেটা বেশ ঘাবড়ে যায় যে এবার না জানি তার মা বাবা তার কি হাল করবে। তো তার মা বাবার হাত থেকে বাঁচার জন্যই সে এবার রোহানকে কল করে
আর আমরা তো আগে থেকেই জানি যে রোহান একটা ভণ্ডতান্ত্রিক। তাই এবার তারা দুজন মিলে এই পুরো প্ল্যানটা করে আর ছেলেটাকে তার মা বাবার হাতের মার খাওয়া থেকে বাঁচায়। তবে এর বিনিময়ে সে ওই ছেলের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও কিন্তু নিয়ে নেয়। তো এরপরই দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই রোহান একটা রাজ পরিবারে যায় আর সেখানে গিয়েই সে তার সামনে বসে থাকা লোকটাকে রাজা ভাবতে থাকে। তাই তার নামে সে অনেক অনেক প্রশংসা করতে শুরু করে, যাতে করে সে তাকে খুব ভালোভাবে লুটে নিতে পারে। তো তখনই লোকটা বলে, আমি তো রাজা নই, রাজা হচ্ছে আমার জামাই বাবু। আর এই কথাটা শোনার সাথে সাথেই তো রোহানের মুখটা একেবারেই শুকিয়ে যায়। সে খামোখা এতক্ষণ এই লোকের প্রশংসা করে গেছে, কিন্তু কোনো লাভই তো হলো না। যাক, তো এরপর রোহান তাকে তার কাজের কথা জিজ্ঞেস করে। তখন লোকটি রোহানকে একটা ছবি দেয় আর বলতে থাকে, এটা রাজার মেয়ে রাজকুমারী মীরা, যে গত বছরই একটা অ্যাক্সিডেন্টে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। এখন তারা চায় মীরার আত্মাকে এনে তার সাথে কথা বলতে। এই কথা শুনে তো ভণ্ড রোহান আবারও তার ভণ্ডামি শুরু করে দেয়। সে পুরো মহলের মধ্যে মীরার আত্মাকে ডাকতে থাকে। তো এখানে সে অনেকক্ষণ ডাকাডাকির পর হুট করেই দেখা যায় এইবারে লাইট ফ্লিকার করতে থাকে। আর এটা দেখেই রোহান লোকটার দিকে তাকিয়ে বলে, কি বুঝতে পারছেন, সে এসে গেছে। কিন্তু এরপরই সে যখন তার সঙ্গী টিল্লুর দিকে তাকায়, তখন টিল্লু ইশারা করে বলে যে লাইটের এই অবস্থা কিন্তু সে করেনি, এটা তাদের প্ল্যানেরই অংশ না। এবার তো রোহান ভয় পেয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় রোহানের পেছনে থাকা একটা রুমের দরজা হুট করেই খুলে যায়, যেখানে সত্যি সত্যি মীরার আত্মা চলে আসে। এটা দেখে তো রোহান বেশ ভয় পেয়ে যায়। এরপরই দেখা যায় মীরার আত্মা ধীরে ধীরে রোহানের দিকেই এগিয়ে আসতে থাকে। এটা দেখে তো রোহানের অবস্থা একেবারে খারাপ। তাই সে তার কাছে হাত জোর করে মাফ চাইতে থাকে। কিন্তু তখনই মীরা তাকে জিজ্ঞেস করতে থাকে সে তাকে কেন ডেকেছে। এর উত্তরে তো রোহান কিছুই বলতে পারে না। সে ভয়ে চিৎকার করতে থাকে। আর তখনই দেখা যায় মীরার আত্মা অদ্ভুতভাবে হাসতে শুরু করে। আর এর সাথে সাথেই পুরো বাড়ির লাইট অন হয়ে যায়। এসব দেখে রোহানের একটু অদ্ভুত লাগে। সে তো কিছুই বুঝে উঠতে পারে না যে তার সাথে হচ্ছেটা কি। তো তখনই মীরা তার মামাকে বলতে থাকে, দেখেছো মামা, বলেছিলাম না এ আস্ত একটা ফ্রড, সবার সাথে ঠকবাজি করে বেড়ায়। দেখলে তো এর আসল চেহারা তোমার সামনে এনে দিলাম। তখন তার মামা বলতে থাকে, হ্যাঁ ঠিকই বলেছিলে তুমি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের জানাতে চাই এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বানজাই বেট। কেন বানজাই বেট আলাদা? কারণ এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থও জিতছে। এখানে রয়েছে 3 লক্ষের অধিক অ্যাক্টিভ প্লেয়ার। অ্যাভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানানজা, পোকার, স্লটস, লাইভ ক্যাসিনো, এই সবই থাকছে এখানে। এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি ডিপোজিটও উইথড্র করতে পারবেন। এরই সাথে 24 ঘন্টা সাপোর্ট তো থাকছেই। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করে নিন এবং প্রোমো কোড বলিউড ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200টি ফ্রি স্পিন পাবেন। এই সুযোগ মিস করবেন না কিন্তু। চলুন তাহলে এখন গল্পে ফেরা যাক। তো এবার রোহান বুঝতে পারে যে মীরা আসলে বেঁচে আছে। তবে সে আর তার মামা মিলে উল্টো তাকেই ঠকিয়েছে তার আসল চেহারা তাদের সামনে তুলে ধরার জন্য। তখন রোহান রেগে মেগে মীরাকে জিজ্ঞেস করতে থাকে তারা তাকে কেন ঠকিয়েছে। তখন মীরা তাকে বলে, কেন, সেও তো পুরো দুনিয়ার মানুষকে ঠকিয়ে বেড়ায়, তখন কিছু হয় না। তো এরপরই মীরা তার মামার দিকে ইশারা করে। তখনই তার মামা একটা ভিডিও দেখায়। আর এটা সেই ভিডিও যখন রোহান মীরাকে দেখে ভয় পাচ্ছিল। এসব দেখে তো রোহান অস্থির হয়ে ওঠে আর মীরাকে জিজ্ঞেস করে তারা তার থেকে চাইছেটা কি। হ্যাঁ, তখনই মীরার মামা তাকে বলে যে তারা তার এই ভণ্ড বাবা সার্ভিসটাকেই কাজে লাগাতে চায়। তাই তাকে তাদের সাথে তাদের গ্রামের বাড়ি রক্ত ঘাটাতে যেতে হবে। তখন রোহান বলতে থাকে, আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে আমি তোমাদের সাথে যাব? আমি এসব জায়গায় যেতে পারবো না। তো তখনই মীরার মামা তাকে ওই ভিডিওটি আবারও দেখায় আর বলতে থাকে, তাহলে এখন আমাদের তো আর কিছুই করার নেই। এখন তুমিই বলো এই ভিডিওটা কোন সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। এই কথা শুনে তো রোহানের মুখটাই বন্ধ হয়ে যায়। সে আর কিছুই বলতে পারে না, কারণ এই ভিডিও যদি সোশ্যাল মিডিয়ায় একবার আপলোড হয়ে যায় তাহলে তো তার ধান্দা একেবারে ভুট হয়ে যাবে। তো এরপরই মীরা রোহানকে বলে, দেখো, তুমি যদি আমাদের কথা মতো কাজ করো তাহলে আমরা তোমাকে 1 কোটি টাকা দিব। এই কথা শুনে তো রোহান এবার খুব খুশি হয়ে যায়, কারণ তার তো শুধু টাকা দিয়ে কথা।
তো এরপরই সে জিজ্ঞেস করতে থাকে, তো ফ্লাইটের টিকিট কখন? অর্থাৎ সে এখন তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। আর এটা দেখে মীরার মামাও হাসতে থাকে। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি তারা সবাই রক্তঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তাও ট্রেনে করে। তখনই রোহানের মনে প্রশ্ন আসে, তাই সে মীরাকে জিজ্ঞেস করে, তোমরা যদি রাজবংশেরই লোক হয়ে থাকো তাহলে আমরা প্লেনে না যেয়ে এভাবে ট্রেনে যাচ্ছি কেন? তখন মীরার মামা বলতে থাকে, আমরা আসলে অন্য রাজাদের মতো নই, আমরা নিজেদের আর প্রজাদের মধ্যে কোনো তফাৎ করি না, বুঝলে? তো এরপর রোহান আর একটা কথা জিজ্ঞেস করে যে তোমরা তো খুব ভালো করেই জানো যে আমি একটা ফ্রড, তাহলে তোমরা কেন আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাচ্ছ? মীরা তখন বলে, এটা তো তুমি সেখানে যাওয়ার পরই বুঝতে পারবে। রোহানের তো তাদের এই সব কিছুই খুবই অদ্ভুত লাগছিল, কিন্তু এরপর সে আর কিছুই বলে না। তো এরপরই আমরা তাদের সবাইকে রক্তঘাটে পৌঁছে যেতে দেখি। তবে সেখানে যাওয়ার পরই দেখা যায় গ্রামের সবাই কেমন যেন রোহানের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। রোহানেরও ব্যাপারটা একটু অস্বস্তিকর লাগে, সে বুঝতে পারে না সবাই তার দিকে এভাবে তাকাচ্ছে কেন। তো তখন সে মীরাদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা এই গ্রামের লোকজনের কি কোনো অসুখ বিসুখ আছে নাকি? তারা আমাকে এমন অদ্ভুতভাবে দেখছে কেন? তখন মীরার মামা বলে, সেটাও তুমি একটু পরেই বুঝতে পারবে। এরপরই তারা চলে আসে তাদের পুরনো রাজপ্রাসাদের সামনে। এখানে এসেই তো রোহান অবাক হয়ে পুরো রাজপ্রাসাদটা দেখতে থাকে। তখনই মীরা পেছন থেকে ডাক দিয়ে বলে, চলো, রাজামশাই তোমার জন্য অপেক্ষা করছে। এটা শুনে রোহান তো রাজপ্রাসাদের দিকেই এগোতে যায়, কিন্তু তখনই মীরার মামা তাকে আটকে বলে, ওদিকে যাচ্ছ কেন? রাজা তো রাজপ্রাসাদে থাকেন না। এটা শুনে রোহান অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, রাজা রাজপ্রাসাদে থাকেন না, তাহলে কোথায় থাকেন? তখন মামা আস্তাবলের দিকে ইশারা করে, অর্থাৎ রাজা এই আস্তাবলেই থাকে। এটা দেখে তো রোহান আরো অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, রাজা এখানে কেন থাকবেন? তখন মীরা বলে, আসলে আমাদের মহলে মঞ্জলিকা নামের এক ভয়ঙ্কর আত্মার বসবাস আছে, আর তার ভয়েই সবাই এই আস্তাবলে আশ্রয় নিয়েছে। যাক, তো এর পরপরই তারা আস্তাবলের ভেতরে প্রবেশ করে আর সেখানে এসেই রোহান দেখতে পায় যে রাজার পরিবার একটা টুথপেস্ট নিয়েই অনেক কষ্ট করে সেটা ব্যবহার করছে। এসব দেখে সে খুবই অবাক হয়ে যায়, তাই নিজের ব্যাগ থেকেই একটা নতুন টুথপেস্ট বের করে দেয়, যেটা হাতে নিয়ে মীরার আন্টি বলতে থাকে, আরে এটা তো পুরো 1 বছর চলবে। তো ঠিক সেই সময়ই মহারাজের এন্ট্রি হয় আর রোহান যে হুইল চেয়ারে বসে থাকা লোককেই রাজা ভেবে অনেক প্রশংসা করতে থাকে। তখনই তার পেছনে দাঁড়ানো লোকটি বলতে থাকে, আরে রাজা তো আমি, এ তো আমার অঙ্গরক্ষক অওলাদ সিং। তখন মীরা বলে, আসলে অওলাদ সিং আমার দাদুর অঙ্গরক্ষক ছিল, তবে তার এখন বয়স হয়ে যাওয়াতে আমাদেরই তাকে দেখতে হচ্ছে। তো তখন মহারাজ রোহানকে বলতে থাকে, আমি শুনেছি তুমি আত্মাদের সাথে কথা বলতে পারো। তখন রোহান বলে, হ্যাঁ পারি তো। তো এরপরই মহারাজ তাকে বলে, আচ্ছা ঠিক আছে, এখন চলো, তোমার জন্য শাহী ভোজন অপেক্ষা করছে। এটা শুনেই তো রোহান বেশ এক্সাইটেড হয়ে যায়, কিন্তু খেতে গিয়ে সে দেখে সেখানে তো একটা রুটি আর 2টো পেঁয়াজ রয়েছে মাত্র। এটা দেখে রোহান এসব খেতে না চাইলে তখনই মহারাজ আর তার অঙ্গরক্ষক মিলে ওই রুটিটা নিয়ে মারামারি করতে শুরু করে দেয়। এসব দেখে রোহান মীরাকে ডাকে আর বলতে থাকে, তোমাদের নিজেদেরই খাওয়া হয় না, আর তোমরা আবার আমাকে 1 কোটি টাকা কিভাবে দিবে? তখন মীরা তাকে বলতে থাকে, চিন্তা করো না, তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবে। তো সন্ধ্যা হয়ে গেলেই দেখা যায় মীরা রোহানকে তাদের রাজ পুরোহিতের সাথে দেখা করায়, যেখানে রাজ পুরোহিত রোহানকে দেখার সাথে সাথে রাজা বলে তাকে অভ্যর্থনা জানায়, যেটা শুনে রোহান একটু অবাকই হয়, কিন্তু কিছুই বলে না। এরপরই রাজপুরোহিত তাদেরকে মহলের মধ্যে নিয়ে যায়, কিন্তু সেই মহলে যেতে যেতেই রোহানের সাথে প্যারানর্মাল কিছু ঘটনা ঘটতে থাকে, যাতে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। যাক, তো এরপরই রাজপুরোহিত রোহানকে একটা পেইন্টিং দেখায়। এটা দেখে তো রোহান পুরোপুরি হা হয়ে যায়, কারণ এখানকার রাজা রোহানের মতোই দেখতে ছিল। এরপর রাজপুরোহিত তাকে বলতে থাকে, এটা হলো আমাদের মহারাজ রাজা দেবেন্দ্রনাথ, যার রূপ নিয়ে তুমি জন্মেছ। তাই বিষয়টাকে অনেক ভালোভাবে বোঝানোর জন্য রাজপুরোহিত রোহানকে এই মহলের কাহিনী বলতে শুরু করে। তো তখন আমরা জানতে পারি যে মহারাজ দেবেন্দ্রনাথের বাবার প্রথমে একটাই মেয়ে সন্তান ছিল, আর তার নাম ছিল মঞ্জলিকা। মঞ্জলিকা গান বাজনা, নাচ এবং অস্ত্রচালনায় অনেক বেশি পারদর্শী ছিল, আর তার লক্ষ্য কখনোই ভ্রষ্ট হতো না। তাছাড়া পুরো রাজ্যে তার কোনো কম্পিটিটরও ছিল না, তাই সে সবসময় ভাবত যে রাজার পর হয়তো সেই ক্ষমতায় বসবে। কিন্তু কয়েক মাস যাওয়ার পরই দেখা যায় রাজার এক দাসীর থেকে তার এক পুত্র সন্তান জন্ম নেয়, আর তারই নাম রাখা হয় রাজকুমার দেবেন্দ্রনাথ।
কিন্তু মঞ্জলিকা তার ভাইকে মোটেও পছন্দ করত না, এক প্রকার হিংসাই করত বলা চলে। আর তার এই হিংসা চরমে পৌঁছে যায় যখন মহারাজ দেবেন্দ্রনাথকে এই সিংহাসনের দায়িত্ব দিয়ে দেয়। তাই সেই দিন রাতেই রাজকুমারী মঞ্জলিকা তার ভাই দেবেন্দ্রনাথকে নির্মমভাবে হত্যা করে। আর এই বিষয়টা যখন মহারাজ জানতে পারে তখন সে তার মেয়েকে জীবন্ত জ্বালিয়ে দেয়। এরপর রাজপুরোহিত বলতে থাকে যে মৃত্যুও তার মেয়েকে কোনোভাবে আটকাতে পারেনি, তাই সে এক ভয়ঙ্কর ডাইনিতে রূপান্তরিত হয় আর আবারও মহলে ফিরে এসে রাজাকেও একইভাবে পুড়িয়ে মেরে ফেলে। আর এই সব ঘটনার পরই পুরোহিতরা মিলে এই রাজপরিবারে এক মহাযজ্ঞ করে মঞ্জলিকাকে আটকানোর জন্য। তো এরপরই তারা একটা পবিত্র তেল তৈরি করে আর সেটার সাহায্যেই তারা মঞ্জলিকাকে একটা ঘরে আটকে দিয়ে সেই ঘরের দরজায় ভৈরব কবচ লাগিয়ে তাকে সেখানেই বন্দি করে রেখে দিয়েছে। তবে একটা কথা, এই ভৈরব কবচ মঞ্জলিকাকে আটকে তো রাখতে পারবে, তবে তাকে চিরতরে শেষ করতে পারবে না। তাই ভবিষ্যৎবাণী অনুযায়ী রাজার সন্তানের পুনর্জন্ম হবে আর সে দুর্গাষ্টমীর দিন এখানে এসে ওই দরজাটাকে খুলে মঞ্জলিকাকে চিরজীবনের জন্য শেষ করে দিবে। তো এরপরই পুরোহিত রোহানকে বলতে থাকে, তোমার শরীরেই মহারাজ দেবেন্দ্রনাথ পুনরায় জন্ম নিয়েছে, তাই একমাত্র তুমিই পারবে দুর্গাষ্টমীর দিন এই দরজাটাকে খুলে মঞ্জলিকাকে শেষ করতে। তো রাজপুরোহিতের এসব কথা শুনে তো রোহান নিজেকেই মহারাজ মনে করতে শুরু করে। তো পরদিন সকালেই দেখা যায় রোহান সিংহাসনে গিয়ে বসে পড়ে আর নিজেকেই নিজের ফাটা কপালের জন্য দোষারোপ করতে থাকে। তখনই সে মীরাকে বলতে থাকে, আমি ছোট থেকেই জানতাম যে আমার জন্ম কোনো একটা বড় কাজ করার জন্যই হয়েছে, আর আমি কোনো সাধারণ মানুষ নই, আমি এই রাজ্যের মহারাজ। কিন্তু আমার ফাটা কপালটা দেখো, আমি আমার অর্ধেক জীবনটা গরিব হয়েই কাটিয়ে দিয়েছি। তখন মীরা রোহানকে বলতে থাকে, শোনো, বড় বড় স্বপ্ন দেখা বন্ধ করো, এসব প্রেতাত্মা পুনর্জন্ম এই সবই একটা কুসংস্কার, আমি এসবে একদমই বিশ্বাস করি না। শুধুমাত্র আমি আমার বাবাকে প্রমিস করেছি বলে নিজে গিয়ে ওই দরজাটাকে খুলছি না, নাহলে কবেই খুলে দিতাম আর এই মহলটাকেও আমি বিক্রি করে দিতাম, আর এর বদলে আমি কমসে কম 1000 কোটি টাকা পেতাম। এটা শুনেই তো রোহান একেবারে শকড হয়ে যায়। তো এরপরই দেখা যায় মীরার পুরো পরিবার রাজমহলে শিফট হয়ে যায়। কিন্তু এখানে আসার পরই রাজা বলতে থাকে, আমাদের এত তাড়াতাড়ি এই মহলে আসা উচিত হয়নি মনে হচ্ছে, কারণ দুর্গা অষ্টমী আসতে এখনো অনেক দেরি। তখন মীরা তার বাবাকে বলতে থাকে, বাবা, ভূতের থেকেও ভয়ঙ্কর একটা জিনিস আছে, আর সেটা হলো আমাদের এই দারিদ্রতা। আর তাছাড়া এত বড় রাজমহল থাকা সত্ত্বেও আমাদের অর্ধেক জীবনটাই ওই আস্থা বলে কেটে গেল। তাই এখন আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের সাথে তো এখন রোহান আছেই। তো ঠিক এই সময় দেখা যায় মীরার মামা হাতে অনেকগুলো টাকা নিয়ে ছুটতে ছুটতে তাদের দিকে আসে। এটা দেখে মহারাজ বলতে থাকে, আরে তুমি এটা কি করেছো? কত লিটার রক্ত বিক্রি করে এই টাকা আনলে শুনি? আরে আমি রক্ত বিক্রি করিনি, আসলে জবে থেকে গ্রামবাসীরা জানতে পেরেছে যে রাজকুমার পুনরায় ফিরে এসেছে, তার আমাদের আবারও ঋণ দিতে শুরু করেছে। তখন মীরা বলে, খুবই ভালো হয়েছে মামা, এই টাকা দিয়েই পুরো মহলটা মেরামত করা যাবে। এটা বলেই সে তার মামার থেকে টাকাগুলো নিয়ে নেয়। তো সেদিন রাতেই দেখা যায় মীরাদের পুরো পরিবার মন্দিরে যায়, যেখানে সকল গ্রামবাসী উপস্থিত ছিল। তারা তো রোহানকে রাজকুমারের মতো দেখে তার জন্য জয়ধ্বনি দিতে থাকে। তো এরপর আমরা জানতে পারি গ্রামে প্রত্যেক দুর্গাপূজার সময় সবাই মিলে মঞ্জলিকার পুতুল আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। কিন্তু এই বছর যেহেতু রাজকুমার নিজেই চলে এসেছে, তাই এবার সেই মঞ্জলিকার পুতুল জ্বালাবে। তো এটা বলেই মহারাজ তার বক্তব্য শেষ করবে, ঠিক তখনই সেখানে ছোট পণ্ডিত, বড় পণ্ডিত এবং তার স্ত্রী চলে আসে। তারা দাবি করতে থাকে রোহান আসলে কোনো রাজকুমার নয়, এ তো একজন ভণ্ড। এটা শুনে প্রথমে তো রোহান একটু ঘাবড়ে যায়, তবে পরক্ষণেই বুদ্ধি করে তাদেরকেই সবার সামনে চোর বানিয়ে দেয় আর তাদেরকে রাজমহলেরই দাস বানিয়ে দেয়। তো এরপর দেখা যায় রাতের বেলা তারা সবাই মিলে যখন ডিনার করছিল, তখনই একজন মহিলা চলে আসে, যে তার নিজের নাম মল্লিকা জানায় এবং সে বলে সে একটা রেস্টোরেশন কোম্পানি থেকে এসেছে এই ভবন মেরামতের জন্য। তখন মীরা বলে, হ্যাঁ, আমি তাদের কোম্পানিতে কল করেছিলাম। এরপরে সে মল্লিকাকে বলতে থাকে, আপনাদের কোম্পানি থেকে তো কৌশিক নামের একজনের আসার কথা ছিল। তখন মল্লিকা বলে, আসলে কৌশিক শেষ মুহূর্তে একটা লম্বা ছুটিতে চলে গেছে, তাই তার জায়গায় আমাকেই আসতে হলো। এটা শুনে মীরার একটু সন্দেহ হয়, কিন্তু আপাতত সে আর কিচ্ছু বলে না। তো এরপরে দেখা যায় রাতে ঘুমানোর সময় রোহানের হঠাৎই একটা দুঃস্বপ্ন আসে। সে দেখতে পায় মীরা আত্মহনন করছে। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। তখনই আমরা দেখতে পাই তারই রুমের জানালার ধারে মল্লিকা দাঁড়িয়ে আছে আর তার দিকে খুবই অদ্ভুত ভাবে তাকাচ্ছে। যাই হোক, তো পরদিনই রেস্টোরেশনের কাজ শুরু হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই মল্লিকা অস্ত্রাগারে গিয়ে মঞ্জলিকার অস্ত্রগুলো খুবই অদ্ভুত ভাবে দেখতে থাকে। তখনই রাজা এবং তার শ্যালক চলে আসে আর তাকে বলতে থাকে এই অস্ত্রগুলো মঞ্জলিকার ছিল, সে অস্ত্র চালনায় অনেক বেশি পারদর্শী ছিল। তখনই মঞ্জলিকা উল্টো দিক ফিরেই একটা অস্ত্র ছুঁড়ে মারে আর বলতে থাকে, ঠিক এরকম কি?
তখন রাজা আর তার শ্যালক তো তার এই কাণ্ড দেখে হাসতে থাকে আর বলতে থাকে, আপনি কি নিজেকে মঞ্জলিকা মনে করছেন নাকি? এই বলে তারা চলে যায়। কিন্তু তখনই দেখা যায় মল্লিকার ছোড়া ছুরিটা লক্ষ্যভ্রষ্ট হয়নি, সেটা একটা মাছির শরীরে গিয়ে গেঁথে গেছে। অর্থাৎ মালিকার মধ্যে কিছু তো গন্ডগোল অবশ্যই আছে। তো সেদিন রাত্রেবেলায় দেখা যায় রোহান যখন ঘুমিয়েছিল তখন তার পাশে থাকা রেডিও হঠাৎই অন হয়ে যায়, আর সেখানে একটা মহিলা কণ্ঠ বলতে থাকে সে যদি মহল থেকে চলে না যায় তাহলে সে তাকে শেষ করে দিবে। এটা শুনে তো রোহান ভয় পেয়ে যায়। আর ঠিক সেই সময় দেখা যায় একটা কালো বিড়াল এসে তার মুখের উপর অ্যাটাক করে। তো সে যখন কোনোভাবে সেটা ছুঁড়ে ফেলে তখনই দেখা যায় ছোট পণ্ডিতের চিৎকারের আওয়াজ শুনতে পায় সে, তাই সে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। ছোট পণ্ডিত বলতে থাকে মহলে আগুন লেগে গেছে, সবাই তো তখন দৌড়ে বেরিয়ে আসে। তো তখনই তারা সবাই লক্ষ্য করে এতগুলো চিত্রের মধ্যে শুধুমাত্র রাজকুমার দেবেন্দ্রনাথের চিত্রটাই আগুনে পুড়ছে। এটা দেখে তো সবাই শকড হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই মাল্লিকা সেখানে আসে আর রোহানকে বলতে থাকে, তুমি এত ভয় পাচ্ছ কেন? দেখে মনে হচ্ছে কেউ চিত্রতে নয়, তোমার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তখনই আমরা মীরাকে একটু চিন্তিত দেখতে পাই, যার মালিকাকে নিয়ে সন্দেহটা আরেকটু বেড়ে যায়। পরদিন সকালেই দেখা যায় রোহান ওই মহল থেকে পালিয়ে যাচ্ছিল। তখনই তার সামনে তার সঙ্গী সেই টিল্লু চলে আসে। সে রোহানকে বলতে থাকে সে তার কল কেন রিসিভ করছে না। তখন রোহান বলতে থাকে আসলে সে একটা বিপদে পড়ে গেছে। এই মহলে এক মঞ্জলিকা নামের আত্মা আছে, সে তাকে মেরে ফেলতে চায়, কারণ সে দেখতে এই মহলের রাজকুমার দেবেন্দ্রনাথের মতো। তো এই জন্য রোহান টিল্লুকে বলে চলো আমরা ফিরে যাই। তখন টিল্লু বলে এটা সম্ভব না, কারণ শহরের পুলিশ আমাদের পেছনে পড়ে আছে, আমরা যে ভণ্ড এটা তারা জেনে গেছে, তাই সেখানে গেলে আমরা ধরা পড়ে যাব। তাই আমাদেরকে এখন কোনোভাবে গা ঢাকা দিতে হবে। তবে তার আগে মীরার ফোনে করা সেই ভিডিও আমাদেরকে ডিলিট করতে হবে, যেটা দিয়ে এটা প্রমাণ করা যাবে যে আমরা ভণ্ড। তাই সেই ভিডিও যে করেই হোক আমাদের ডিলিট করতে হবে। তো এরপরই রোহান মহলে ফিরে যায় আর মীরার ছোট ভাইকে ডেকে মীরার ফোনটা তাকে এনে দিতে বলে। কিন্তু এতে মীরার ভাই রাজি হচ্ছিল না। যখনই রোহান তাকে টাকা অফার করে তখনই সে রাজি হয়ে যায়। তো এরপর মীরার ফোন হাতে পাওয়ার সাথে সাথে রোহান ওই ভিডিওটা ডিলিট করতে যায়। তখনই সে দেখতে পায় মীরা তো তার অনেকগুলো ছবি তুলে রেখেছে, আর এটা দেখে সে বুঝে যায় সে যেমন মীরাকে দেখেই পছন্দ করে ফেলেছে, মীরাও তাকে পছন্দ করে। এটা বুঝতে পেরে তো সে খুব খুশি হয়ে যায়। তো এরপরে আমরা দেখতে পাই মীরা রোহানকে একটা পেইন্টিং দেখায়, যেটার কারণ নয়, রাজকুমার দেবেন্দ্রনাথের স্ত্রীর ছবি ছিল, যার নাম ছিল মাদুলিকা দেবী, যে মীরার মতোই দেখতে ছিল। এর থেকে এটা বোঝা যায় যে মীরাও হয়তো মাদুলিকা দেবীর পুনর্জন্ম। যাক, তো এরপরই তারা দুজন মিলে যখন মাঞ্জলিকা সেই ঘরের দিকে যেতে যায় তখনই তারা দেখতে পায় তার ঘরের সেই ভৈরব কবচ তো আগেই নিচে খুলে পড়ে আছে। তো তারা যখন সেটা দেখতে যায় তখনই মাঞ্জলিকার রুমের দরজা নিজে নিজেই খুলে যায়, আর সেখানেই দাঁড়িয়েছিল মঞ্জলিকা। এটা দেখেই তো তারা প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু মঞ্জলিকা আবারও তাদের সামনে চলে আসে। এটা দেখে ভয় পেয়ে তারা ছুটতে ছুটতে আবারও চলে আসে সেই মঞ্জলিকার ঘরের সামনে, যেখানে মল্লিকা দাঁড়িয়েছিল। তখন সে খুব অদ্ভুতভাবে রোহানকে টানতে টানতে মঞ্জলিকার ঘরের ভেতর নিয়ে যায়। তখনই দেখা যায় মঞ্জলিকার আত্মা তাদেরকে হুমকি দিচ্ছিল, কিন্তু মল্লিকার তো কোনো ভয়ই হয় না। তাই সে মঞ্জলিকার সামনে গিয়ে তাকে এক চড় মেরে দেয়। আর এখানেই আমরা জানতে পারি আসলে এতক্ষণ ধরে ছোট পণ্ডিত, বড় পণ্ডিত এবং তার স্ত্রী মিলে মঞ্জলিকার অভিনয় করে যাচ্ছিল আর রোহানকে ভয় দেখাচ্ছিল। এটা জানার পরই তো রোহান রেগে যায় আর তাদেরকে আসল সত্যিটা বলতে বলে। তখন তারা বলতে থাকে আসলে তারা হলদিঘাটের ছোটখাটো চোর। তবে যখন একবার সেখানে বন্যা হয় তখন তারা তাদের গরুর গাড়িটা নিয়ে এই মহলের দিকে চলে আসে। আর এখানে এসেই তারা দেখতে পায় মঞ্জলিকার ঘরের দরজা তো আগে থেকেই খোলা ছিল, তাই তারা এখানেই থাকতে শুরু করে। আর যাতে কেউ তাদেরকে ডিস্টার্ব না করে সেই জন্য একটা নকল তালা এনে মঞ্জলিকার ঘরের সামনে দিয়ে দেয়। কিন্তু এর কিছু সময় পরই তো রোহান এখানে চলে আসে, আর সে দুর্গাষ্টমীর দিন এই রুমের দরজা সবার সামনে খুলে দিলে তাদের তো সবকিছু ফাঁস হয়ে যেত। তাই তারা রোহানকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়ানোর জন্য এই নাটক করেছে। আর এখানে আমরা এটাও জানতে পারি যে রাজকুমারের পেইন্টিং এ যে আগুনটা লেগেছিল সেটাও তারাই লাগিয়েছিল। তো এইসব জানার পর তো মীরা অনেক রেগে যায় আর তার পরিবারকে গিয়ে সব জানাতে চায়, কিন্তু তখনই রোহান তাকে আটকে দেয় আর বলতে থাকে এখন এসব কাউকে জানানোর দরকার নেই। পরদিন সকালে সে নিজেই পুরো গ্রামবাসী আর তার পরিবারকে এই বিষয়টা জানাবে, কিন্তু সেটা সে নিজের স্টাইলে করবে। তো এরপরই সে চলে যায় মল্লিকার সামনে আর তাকে ধন্যবাদ জানায় তাদের সামনে আসল সত্যিটা নিয়ে আসার জন্য। এরপর সে তাকে বলে তার একটু হেল্পের প্রয়োজন, আর সেখানে তাকে কিছুক্ষণের জন্য একটু মঞ্জলিকার অ্যাক্টিং করতে হবে। তো এটা শোনার পরই মল্লিকা কেমন অদ্ভুতভাবে হাসতে থাকে, কিন্তু এরপরই সে রোহানের কথায় রাজি হয়ে যায়। তাই পরদিন সকালে রোহান সকল গ্রামবাসী এবং রাজ পরিবারের সামনে একটা নাটকীয় যজ্ঞ করে। এরপর যখন সে মঞ্জলিকার দরজার সামনে যায় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে তখনই আমরা দেখতে পাই মল্লিকা অনেকটা পোজেসড হয়ে গেছে, আর সে বাংলাতে রোহানকে এখান থেকে চলে যাওয়ার হুমকি দিতে থাকে। এসব দেখে শুনে তো রোহান অনেক বেশি ভয় পেয়ে যায়।
আর যখনই দরজা খুলে যায় সেই রুমের, এর পরপরই সবকিছু আবারও নর্মাল হয়। তো এইসব দেখে পুরো গ্রামবাসী আর মীরার পরিবার ভাবে যে মঞ্জলিকা হয়তো সত্যি সত্যি এই মহল ছেড়ে চলে গেছে। তাই তারা খুব খুশি হয় আর অনেক আনন্দ করতে থাকে। আর যখনই চারিদিকে ছড়িয়ে পড়ে যে মঞ্জলিকার আত্মা এখান থেকে চলে গেছে, তখনই নতুন নতুন বায়ার চলে আসে এই মহল কিনে নেয়ার জন্য। তো এরপরে আমরা দেখতে পাই মল্লিকা যখন এই মহলের রেনোভেশনের কাজ করছিল, তখনই হঠাৎ করে একটা দেয়াল ভেঙে পড়ে আর সেখানে একটা সিক্রেট প্যাসেজ দেখা যায়। আর সেই প্যাসেজ দিয়ে তারা সবাই যখন নিচের দিকে যায়, তখনই তারা লক্ষ্য করে নিচে একটা রুম আছে, যেটার দরজা একদম হুবহু উপরে থাকা মঞ্জলিকার ঘরের সেই দরজার মতো। এটা দেখে তার সবার সাথে সাথে রাজ পুরোহিত অবাক হয়ে যায়, কারণ সে নিজেও জানতো না এই ঘরটা এখানে কি কারণে রয়েছে। আর যেহেতু এটা ভৈরব কবচ দিয়ে সিল করা ছিল, তাই সে সবাইকে এই দরজা না খোলার নির্দেশ দেয়। এরপরে সে চলে যায় রাজ পরিবারের সব ইতিহাস ঘাঁটতে, যে যদি কোনো কিছু পাওয়া যায়। তো সেদিন রাতেই দেখা যায় রোহান রাজাকে ওই দরজা খোলার জন্য কোনোভাবে ম্যানিপুলেট করে নেয়। তো তখনই রোহান গিয়ে সেই দরজাটা খুলে দেয়, আর সেই সাথে সাথে রাজ পুরোহিত সেখানে উপস্থিত হয়। সে তাদেরকে বলতে থাকে, তোমরা জানো না যে তোমরা কত বড় একটা ভুল করেছো। আমি রাজ ইতিহাস পড়ে জানতে পেরেছি রাজার আসলে একটা মেয়ে সন্তান নয়, দুটো মেয়ে সন্তান ছিল, মঞ্জলিকা এবং অঞ্জলিকা। আর এখানে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো অঞ্জলিকার অস্তিত্বকেই পুরো ইতিহাস থেকে মিটিয়ে দেওয়া হয়েছে। তাই আমার তো মনে হচ্ছে এই দরজা খুলে তোমরা ভয়ঙ্কর এক বিপদ ডেকে এনেছো, যা সবকিছুকে শেষ করে দিবে। তো এখানে তার কথা অনুযায়ী একটা দরজার পিছনে মঞ্জলিকা আর এক দরজার পিছনে অঞ্জলিকাকে বন্দী করা হয়েছিল। এটা জানার পরই তো তারা সবাই খুবই অবাক হয়। এরপরই আমাদের অতীতের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা রাজমহলে মহারাজ রাজকুমার এবং তার স্ত্রীর সামনে অঞ্জলিকা এবং মঞ্জলিকাকে নৃত্য করতে দেখি। আর এটা দেখে মহারাজ তো অনেক খুশি হয়, কিন্তু সেদিনই দেখা যায় সে তার সিংহাসনের দায়িত্ব রাজকুমার দেবেন্দ্রনাথকে দিয়ে দেয়। আর এটা দেখেই তো তারা দুই বোন প্রচন্ড রাগে আর হিংসায় ফেটে পড়তে থাকে। তো বর্তমানে দেখা যায় মীরাদের মহলে সূর্যগড়ের রাজকুমারী মন্দিরা চলে আসে। তো সেখানে মহারাজ তার সাথে রোহানের পরিচয় করায়। তখন সে রোহানকে দেখে বলতে থাকে, আমি আসলে অনেকদিন ধরে তোমার সাথে দেখা করতে চাইছিলাম, তোমাকে ধন্যবাদ জানানোর জন্য। এটা শুনে রোহান একটু অবাক হয় আর জিজ্ঞেস করে, কেন, আমাকে কেন ধন্যবাদ জানাবেন? সে রোহানকে বলতে থাকে, আসলে আমি তোমার জন্যই এখানে আসতে পেরেছি। তুমি মঞ্জলিকার ওই দরজা না খুললে আমি হয়তো কখনো এখানে আসতেই পারতাম না। যেটা শুনে রোহান একটু অবাকই হয়ে যায়, কিন্তু আপাতত সে কিচ্ছু বলে না, একদম চুপচাপ থাকে। তো তখনই মীরার মামা মন্দিরাকে বলে, আমরা এখানে আপনার থাকার জন্য একটা স্পেশাল রুমের ব্যবস্থা করেছি, যেটা একসময় এখানকার মহারাজের ছিল। তখন মন্দিরা বলে, আমি তো সেখানে থাকতে চাই না, আমি মঞ্জলিকার রুমে থাকতে চাই। আসলে আমি দেখতে চাচ্ছিলাম যে রুমে এত বছর ধরে একটা আত্মা আটকে ছিল, সেই রুমে থাকতে কেমন লাগে। তো এতে তারা আর কেউ কিচ্ছু না বলে রাজি হয়ে যায়। তো এরপরই আমরা রানী মন্দিরাকে মঞ্জলিকার রুমে যেতে দেখি। ঠিক সেই মুহূর্তে সেখানে মল্লিকা চলে আসে, যারা একে অপরের সামনে এসে খুবই অদ্ভুতভাবে একে অপরের গলা চেপে ধরে। আর এর সাথে সাথেই দেখা যায় পুরো মহলে অনেক কাক মরে পড়ে থাকে। এসব দেখে তো মহলের সবাই বেশ আতঙ্কিত হয়ে যায়। ঠিক তখনই সেখানে রাজপুরোহিত চলে আসে আর তাদের সবাইকে বলতে থাকে, এটা কোনো বড় দুর্ঘটনা ঘটার আগের সংকেত, তাই আমাদেরকে আবারও সেই মহা পুজো করতে হবে আর সেই পবিত্র তেল তৈরি করতে হবে, যা দিয়ে রোহান মঞ্জলিকার আত্মাকে একেবারে শেষ করবে। আর এই সবকিছু ঘটবে দুর্গাষ্টমীর দিন রাতে। তাই ততদিন পর্যন্ত তোমরা সবাই একটু সাবধানে থাকবে, কারণ আমি অনুভব করতে পারছি মঞ্জলিকা বেরিয়ে এসেছে আর সে তোমাদের সবার উপর নজর রাখছে। তো এর পরদিন সকালবেলায় দেখা যায় রাজা পুরো গ্রামবাসীকে নেমন্তন্ন করে বিরিয়ানি খাওয়াচ্ছে। তো এরপর রাজা গ্রামবাসীর উদ্দেশ্যে বলতে থাকে, দেখো, তোমরা আমাকে আমার খারাপ সময়ে সাহায্য করেছিলে, আর আমি আমার ভালো সময়ে কিন্তু তোমাদেরকে ভুলে যাইনি। তাই তোমাদের জন্য আমি এই খাওয়া দাওয়ার আয়োজন করেছি, সবাই খুব ভালো করে খেও কিন্তু। তো সেই সময়ই রাজার বোন সেখানে চলে আসে আর তাকে বলতে থাকে, দাদা, আমাদের কাছে তো টাকা পয়সার এমনিতেই অভাব, তার উপর এতগুলো চিকেন দিয়ে তুমি মানুষ খাওয়াচ্ছ, এসব পেলে কোথা থেকে তুমি? তখন রাজা বলে, আরে পাগল, এগুলো কি চিকেন নাকি? সেদিন রাতে যে কাক মরেছিল সেগুলো দিয়েই আমি এই দাওয়াতের আয়োজন করেছি। এটা শুনে তো তারা শকড হয়ে যায়। এদিকে পুরো গ্রামবাসী তো সেই কাওয়া বিরিয়ানি বেশ মজা করে খেতে থাকে। তাদের তো ধারণাই নেই রাজা কি কাণ্ড ঘটিয়েছে। তো এরপর আমরা দেখতে পাই রোহান এবং মীরা মন্দিরাকে মন্দিরে নিয়ে যেতে চায়, কিন্তু মন্দিরা বলে, আমি নাস্তিক, আমি মন্দিরে যাই না। তো সেই সময় মাল্লিকাও সেখানে চলে আসে। তখনই রোহান তাদের দুজনকে একে অপরের সাথে পরিচয় করায়, কিন্তু তারা এমন অ্যাক্ট করছিল যেন তারা আগে থেকেই একজন আরেকজনকে চেনে। এরপর দেখা যায়
মহলের সবাই তো মনে করছিল মহল থেকে হয়তো মঞ্জুলিকার প্রকোপ শেষ হয়ে গেছে। পুরোহিত যে এত কিছু বলে গেল তা তো তাদের মাথায় নেই। যাক, তো রাজা এই খুশিতে একটা চেক তুলে দেয় রোহানের হাতে আর তাকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু রোহান তো মীরাকে পছন্দ করে ফেলেছিল, তাই তাকে ছেড়ে যেতে চাচ্ছিল না। এ কারণে সে এমন অভিনয় করতে থাকে যেন মনে হয় যে রাজার স্ত্রীর আত্মা তার শরীরে চলে এসেছে। আর সে রাজাকে এমনভাবে কনভিন্স করতে থাকে যেন রাজা মীরার বিয়েটা রোহানের সাথেই দিয়ে দেয়। তো রাজাও তো এতে কনভিন্স হয়ে যায় আর মীরার মামাও তো খুব খুশি হয়, কারণ কোথাও না কোথাও সেও রোহানকে পছন্দ করত। কারণ সে জানতো রোহান ঠকবাজ করে টাকা ইনকাম করলেও তার মনটা ভালো ছিল। তো পরদিনই দেখা যায় ছোট পণ্ডিতরা ঘর পরিষ্কার করতে গিয়ে একটা পেইন্টিং পায়, যেটা তারা দ্রুত মীরাকে গিয়ে দেখায়, কারণ সেখানে মঞ্জলিকার নাম লেখা ছিল। মীরা তখন ছোট পণ্ডিতদেরকে সেই পেইন্টিং এর উপরের কাপড় সরাতে বলে। তো তারা যখনই কাপড় সরাতে যায় তখনই উপর থেকে একটা পেইন্টিং পড়ে যায়, তাই তারা আর মঞ্জলিকার চেহারা দেখতে পারে না। এদিকে মীরার মামা রোহানকে তার বিয়ের জন্য ট্রেডিশনাল শেরওয়ানি দেখাতে নিয়ে যায়, যেখানে শেরওয়ানি বের করতে করতে হঠাৎ একটা শেরওয়ানির ভিতর থেকে দুটো হাত বের হয়ে মামার গলা চেপে ধরে। এটা দেখে তো তারা তিনজনই প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে কোনো মতে পালিয়ে আসে। এরপরই আমরা দেখি রাজামশাই একটি কোম্পানির দুটো লোকের সাথে কথা বলছিল, যারা তাকে বলছে যে এই মহলের জন্য তারা তাকে 800 কোটি টাকা দিবে। তখন রাজামশাই বলতে থাকে, তোমরা ভাবলে কি করে যে আমি এই মহলটা মাত্র 800 কোটি টাকায় বিক্রি করব? তো এটুক বলার সাথে সাথেই দেখা যায় সেখানে রোহান, মামা আর টিল্লু চলে আসে ভূত ভূত বলে চিল্লাতে চিল্লাতে। তখনই রাজা বলতে থাকে, হ্যাঁ তোমরা তো ঠিকই বলেছ, এখন তো মহলে কোনো ভূতও নেই, তাই এত কম টাকায় আমি আমার মহল দিতে পারবো না। এটা বলেই সে তাদের সামনে চেকটা ছিঁড়ে ফেলে দেয় আর তাদেরকে এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আর এই ঘটনার পরই রাজা তার শ্যালকের থেকে জানতে পারে যে মহল থেকে তো মঞ্জুলিকার ভূত এখনো যায়নি। এটা শুনে রাজা বলতে থাকে, কি বলছো তোমরা? রোহানি তো তাকে এই মহল থেকে তাড়িয়ে দিয়েছে। তখন মামা বলতে থাকে, ও কি ভূত তাড়াবে? ও তো ভূত দেখে নিজেই আমার সাথে পালিয়ে চলে এসেছে। আর এইটা জানার পর তো রাজা একেবারে কান্না শুরু করে দেয় আর কাঁদতে কাঁদতে ওই ছেঁড়া চেকগুলো জোড়া লাগানোর চেষ্টা করে। তখনই রোহান তার পাশে গিয়ে বলে, এটা আপনি কি করছেন? এটা তো এখন আর কোনোভাবেই জোড়া লাগানো সম্ভব না। এটা শুনেই তো রাজা অনেক রেগে যায় আর তাকে মারার জন্য তার পেছন পেছন দৌড়াতে থাকে। তো এরই এক পর্যায়ে রোহান থেমে তাকে বলতে থাকে, এখন আমাকে মারার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট মঞ্জুলিকার আত্মাকে এই মহল থেকে কিভাবে বের করা যায় সেটা চিন্তা করা। তখন রাজা বলতে থাকে, মঞ্জুলিকা আমাকে খেয়ে ফেলুক আর যাই করুক, আমি এই মহল বিক্রি না করে এখান থেকে কোথাও যাব না, কারণ আমি আর গরিব হয়ে বাঁচতেই চাই না। এটা শুনে রোহান রাজাকে বলতে থাকে, আমরা চাইলে কিন্তু এই মহলটা এখনো বিক্রি করতে পারবো, কারণ বাইরে তো রানী মন্দিরা আছেই আর সে তো মঞ্জুলিকার এই ব্যাপারটা জানেই না যে তার আত্মা এখনো এখানে আছে। উনার কাছে এই মহলটা দিয়ে দিন, এতে তো অনেক টাকাও পাবেন আপনারা। এই কথাটা রাজার বেশ পছন্দ হয়, তাই এবার সবাই মিলে বাইরে গিয়ে রানী মন্দিরার সাথে ডিলটা করে নেয়, যার জন্য রানী মন্দিরা তাদেরকে এই মহলের জন্য 1000 কোটি টাকা দিতে রাজি ছিল। কিন্তু তার একটা শর্ত ছিল যে সে তাদের সাথে এই ডিলটা 2 দিন পর অর্থাৎ দুর্গাষ্টমীর দিন করবে, কারণ তার ধারণা এই কাজটা করার জন্য সেই দিনটা খুবই শুভ হবে। এই কথাটা শুনেই তো তারা সবাই খুব আপসেট হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তেই দেখা যায় সেখানে এক বড় বিজনেসম্যান ভিকি খান্না চলে আসে, যে আজকেই তাদের সঙ্গে ডিল করতে রাজি। তাই রাজা তাকে সঙ্গে সঙ্গে মহলের ভেতর নিয়ে যায়, যেখানে এসেই ভিকি খান্নার রাজ সিংহাসনটা খুবই পছন্দ হয়, তাই সে এটা তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে। এটা শুনেই মল্লিকা আপত্তি জানায়। তখন ভিকি খান্না বলতে থাকে, আমি এই প্রপার্টিটা কিনে নিয়েছি, তাই এখানকার কোন জিনিস আমি রাখবো কি নিয়ে যাব সেটা আমার ব্যাপার, আপনি বলার কে? এই বলে সে ওই রাজ সিংহাসনটা নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই মল্লিকা তাকে খুবই অদ্ভুত ভাবে বাই বলে। তো এরপরে ভিকি খান্না যখন রাতের বেলা একা একা বাড়ি ফিরছিল, ঠিক তখনই মঞ্জুলিকার আত্মা এসে তাকে সেখানেই শেষ করে দেয়। তো এর পরদিনই মীরা যখন মহলের মধ্যে যায় তখন সে দেখতে পায় মল্লিকা রাজ সিংহাসনের মধ্যে বসে আছে, যাকে এভাবে দেখে মীরা তাকে জিজ্ঞেস করে, সিংহাসন এখানে কিভাবে ফিরে আসলো? আর তুমি কেনই বা সিংহাসনের উপরে বসে আছো? আর এই কথা শোনার সাথে সাথেই তো মল্লিকা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় আর হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে থাকে আর বলতে থাকে, আমার সিংহাসন তোরা আর কতবার আমার থেকে কেড়ে নিবে? হ্যাঁ? এই বলেই এক হাত দিয়ে ওই সিংহাসনটা উঠিয়ে ফেলে। এটা দেখেই তো মীরা ভয় পেয়ে যায় আর দৌড়াতে দৌড়াতে রোহানের কাছে আসে। আর সে যখনই রোহানকে এই কথাটা বলতে যাবে তখনই সে খেয়াল করে মল্লিকা তো এখানে সবার সাথে বসে আছে। এটা দেখেই তো সে একেবারে শকড হয়ে যায়। তখনই রোহান তাকে আরো জানায় যে কাল রাতেই ভিকি খান্না মারা গেছে। সেই সময় দেখা যায় মন্দিরা খুব অদ্ভুত ভাবে হাসতে হাসতে রাজার কাছে তার ডিলের পেপারটা দিয়ে যায়, অর্থাৎ মহলটা এখন সেই নিচ্ছে। তো সেদিন রাত্রেবেলায় রোহান যখন ঘুমিয়ে থাকে তখনই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, তাই সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে যায় মহলের নিচের সেই রুমে। সেখানে গিয়েই সে দেখতে পায় মল্লিকা এবং মন্দিরা
দুজন খুব অদ্ভুতভাবে খেলা করছে, আর রোহান যাওয়ার সাথে সাথেই তারা তার দিকে অদ্ভুতভাবে তাকায় আর বলতে থাকে, তুমি কি এখন মনে করছো আমাদের মধ্যে আসল মঞ্জলিকাকে? তারা দুজনেই নিজেদেরকে মঞ্জলিকা দাবি করতে থাকে। এরপর হঠাৎই রোহানের গলা টিপে ধরে, সাথে সাথে তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তো একটু পরে সে আবার দেখতে পায় তার পাশে মীরা শুয়ে আছে। তখনই সে আবার সেই মাস্ক পরা আত্মাটাকে দেখতে পায় যে ভিকি খান্নাকে মেরে ফেলেছিল। তাকে দেখে তো সে খুব ভয় পেতে থাকে, আর মীরাকে ডেকে তুললে মীরাও সেই আত্মাকে দেখে ভয় পেয়ে যায়। তবে পরক্ষণেই সে অদ্ভুতভাবে হাসতে থাকে। এসব দেখে তো রোহানের একদমই ভালো লাগছিল না, তাই সে মহলের বাইরে এসেই পুরো রাতটা কাটিয়ে দেয়। পরদিন সকালেই দেখা যায় ছোট পণ্ডিতরা যখন ঘরবাড়ি পরিষ্কার করছিল তখনই তারা তাদের সামনে ভিকি খান্নাকে দেখতে পায়। এটা দেখেই তো তারা তার অনেক সেবা যত্ন করতে থাকে, যাতে তার কাছ থেকে তারা কিছু টাকা পয়সা পেতে পারে। কিন্তু একটু পরই তারা বুঝতে পারে যে এটা তো ভিকি খান্না নয়, এটা তো সেই মাস্ক পরা আত্মাটা, মানে আসল মঞ্জলিকা। এটা দেখেই তো তারা প্রচন্ড ভয় পেয়ে যায় আর এখান থেকে পালিয়ে যেতে নেয়। কিন্তু তখনই কোনো অদৃশ্য শক্তির জন্য তারা এখান থেকে পালাতে পারে না। এদিকে আমরা রোহানকেও দেখি, সে তার সঙ্গী টিল্লুকে নিয়ে এই মহল থেকে পালিয়ে যেতে নেয়। কিন্তু দেখা যায় ঘুরে ফিরে তারা আবারও এই মহলেই চলে আসছিল। কোনোভাবেই তারা এখান থেকে চলে যেতে পারে না। এতে তারা বিরক্ত হয়ে শেষমেশ আবারও মহলে ঢুকে পড়ে। এরপর আবার দেখা যায় ছোট পণ্ডিতরাও এই মহল থেকে চলে যেতে নেয়, কিন্তু তারাও পারে না। তারাও ঘুরে ফিরে আবারও মহলে চলে আসে। আর এই করতে করতেই একটা সময় ছোট পণ্ডিত তো ওখান থেকেই নিচে পড়ে যায়। অন্যদিকে মহলের মধ্যে দেখা যায় রাজ পণ্ডিত তার সেই পবিত্র তেলটা বানিয়ে নিয়েছিল। এরপর সে রোহানকে বলে এই তেলটা ব্যবহার করেই তাকে মঞ্জলিকাকে শেষ করতে হবে। তখন রাজা রাজপুরোহিতকে বলে, আপনি তো জানেন না, ও আসলে একজন ভণ্ড। তখন রাজপুরোহিত বলে, আমি সবই জানি। রোহান শহরের মানুষদেরকে ভণ্ড রূহ বাবা সেজে ঠকিয়ে বেড়ায়, কিন্তু আমার বিশ্বাস যে রোহানই পারবে এই মঞ্জলিকাকে শেষ করতে। তো সন্ধ্যাবেলা রোহান যখন রূহ বাবা সেজে ওই তেলটা নিতে আসে তখন সে দেখে ওই তেল তো সেখানে নেই। আসলে বড় পণ্ডিত এবং তার স্ত্রী ওই তেল তাদের মাথায় লাগিয়ে নিয়েছিল। এটা দেখেই তো রোহান অনেক বেশি রেগে যায় আর তাদেরকে বকাবকি করে সেখান থেকে ভাগিয়ে দেয়। তো এরপরই সে মীরাকে দেখতে পায় যে তার গায়ে আগুন লাগিয়ে দিচ্ছিল। তখনই রোহান তাকে গিয়ে থামায়। সে সময় মীরা অদ্ভুতভাবে হাসতে থাকে। তাকে এমন অদ্ভুত আচরণ করতে দেখে রোহান তাকে থামায় আর শান্ত করে। তখনই মীরা বলতে থাকে, আমি এখানে কি করে আসলাম? আমি তো মন্দিরার সাথে ছিলাম। এটা শুনেই তো রোহান রেগে যায় আর সোজা চলে যায় মন্দিরার কাছে আর তাকে গিয়ে বলতে থাকে, তোমার সমস্যা তো আমাকে নিয়ে, তাই না? তাহলে তুমি মীরাকে কেন ঝামেলায় ফেলছো? আর আজ তো দুর্গা অষ্টমীর রাত, আজ রাতে হয় তুমি আমাকে শেষ করবে, না হয় আমি তোমাকে শেষ করব। এই বলেই সে তার গায়ে পবিত্র তেলটা ছিটাতে যাবে। তখনই রাজার কাছে মঞ্জলিকার সেই পেন্টিংটা চলে আসে, যেটার উপর রং পড়ে যাওয়াতে তারা সেটা ক্লিন করতে দিয়েছিল। তো তখনই রাজা গিয়ে দ্রুত রোহানকে মঞ্জলিকার ছবি দেখায়। সে তো এতক্ষণ মন্দিরাকে মঞ্জলিকা ভাবছিল, কিন্তু এখন দেখা যায় মঞ্জলিকাকে দেখতে তো একেবারে মল্লিকার মতো। এটা জানতে পেরেই তো তারা পুরোপুরি শকড হয়ে যায়। ঠিক তখনই দেখা যায় হুট করেই মল্লিকা এসে মন্দিরার গলা চেপে ধরে তাকে উপরের দিকে নিয়ে যায় আর উপর থেকে নিচে ফেলে অদ্ভুতভাবে হাসতে থাকে। এরপরই সে রোহানের কাছে গিয়ে তার গলা চেপে তাকে মেরে ফেলতে যাবে, তার আগেই রোহান সেখানে পবিত্র তেলটা ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। আর এর সাথে সাথে মল্লিকা দুর্বল হয়ে পড়ে। আর এই সুযোগ কাজে লাগিয়েই রোহান ওই আগুনের চক্র থেকে বাইরে বেরিয়ে আসে। তো এরপরই রোহান মন্দিরার কাছে গিয়ে জিজ্ঞেস করতে থাকে সে কি ঠিক আছে। তখনই মন্দিরাও অদ্ভুতভাবে হাসতে হাসতে উঠে গিয়ে বলতে থাকে, আমি একদম ঠিক আছি। এরপরই সে উঠে গিয়ে সেই সিংহাসন তুলে ধরে আর বলতে থাকে, তোমরা ভুল মানুষকে মঞ্জলিকা ভেবেছ, আসল মঞ্জলিকা তো আমি। এই বলে সে তাদের দিকে আগাতে থাকে। তো ঠিক সেই সময় দেখা যায় সেখানে জওয়ানের বেশ ধরে কেউ চলে আসে, যেটা আর কেউ নয়, সেই ছোট পণ্ডিত ছিল। আর তখনই দেখা যায় মন্দিরা তার কাছে গিয়ে তাকে ধরে আছাড় মারতে শুরু করে। এটা দেখে রোহান সেই পবিত্র তেল ছিটাতে যাবে, সেই সময় মল্লিকা চলে আসে আর বলতে থাকে, রোহান তুমি ভুল করছো, মন্দিরের মধ্যে মঞ্জলিকার আত্মা থাকতেই পারে না। তো এরপর সে আরো বলতে থাকে, যে রহস্যটা আমি এতদিন ধরে জানার চেষ্টা করছিলাম সেটা মৃত্যুকে কাছে দেখে আমি জানতে পেরে গেছি। এরপরই সে মন্দিরের সামনে যেয়ে বলতে থাকে, এবার সময় হয়ে গেছে সবার সামনে এসে নিজের আসল রূপটাকে দেখা। আর এটা বলার সাথে সাথেই আমরা দেখতে পাই মন্দিরের ভেতর থেকে সেই মাস্ক পরা আত্মাটা বেরিয়ে আসে। আর এখানেই আমরা জানতে পারি এটা আর কেউ নয়, রাজকুমার দেবেন্দ্রনাথ ছিল। তো এবার আমরা জানতে পারি আসল ঘটনা। সেদিন যখন রাজা রাজকুমার দেবেন্দ্রনাথকে পরবর্তী রাজা ঘোষণা করে তখনই মঞ্জলিকা এবং অঞ্জলিকা এই দুই বোন রাগে এবং হিংসায় জ্বলতে থাকে। তাই তারা চলে যায়
দেবেন্দ্রনাথকে শেষ করে দিতে। কিন্তু তখনই তারা তার রুমে গিয়ে দেখতে পারে দেবেন্দ্রনাথ তো আসলে একজন ট্রান্সজেন্ডার। এটা জানার পরই তো তার দুই বোন তার কাছে যায় আর তাকে ভুলিয়ে ভালিয়ে তার থেকে সমস্ত সত্যি কথা জেনে নেয়। তখন তারা এটাও জানতে পারে যে প্রতি রাতে এই মহলে সেই নৃত্য করে, আর সবার প্রথমে আমরা যাকে নৃত্য করতে দেখেছিলাম সেই হলো দেবেন্দ্রনাথ। তো এরপরই এই দুই বোন জোর করে দেবেন্দ্রনাথকে নাচতে বলে। তো দেবেন্দ্রনাথ যখন তার মেয়ের রূপে নাচ করছিল তখনই হঠাৎ মঞ্জুলিকা ওখান থেকে উঠে চলে যায় রাজার কাছে আর তাকে বলতে থাকে, দেখো তুমি যাকে তোমার সিংহাসনের উত্তরাধিকার হিসেবে ঘোষণা করেছ সে তো আসলে পুরুষই নয়, গিয়ে দেখো সে কি কাণ্ড করছে। তো এরপরই তো রাজা চলে আসে সেইখানে আর এসে দেবেন্দ্রনাথকে নৃত্য করতে দেখে। আর এরপর কি হয়েছে তা তো আমরা গল্পের শুরুতেই দেখেছি, অর্থাৎ রাজা শুরুতে যেই মহিলাটিকে চর মেরেছিল সে আসলে আর কেউ নয়, এই দেবেন্দ্রনাথই ছিল। আর এরপরই তো রাজার আদেশে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। সে তখন তার বোনদের দিকে খুবই অসহায়ভাবে তাকিয়ে থাকে, কিন্তু তার বোনরা তার প্রতি কোনোই দয়া দেখায়নি। তো এই সবকিছুর পর রাজা তার দুই মেয়েকেও ছেড়ে কথা বলেননি, কারণ তারা সিংহাসনের লোভে অন্ধ হয়ে গিয়ে তাদের ভাইয়ের আসল রূপটা সবার সামনে প্রকাশ করে দিয়েছে। এতে করে রাজ পরিবারের সম্মানটাই পুরো ডুবে গেছে। এ কারণেই সে তার দুই মেয়েকেই রাজ্য থেকে বাইরে বের করে দেয়। আর নিজের মান সম্মান বাঁচানোর জন্য রাজা ইতিহাস থেকে তার মেয়ে অঞ্জলিকার পুরো ইতিহাসই মিটিয়ে দেয় এবং নতুন করে একটা কাল্পনিক গল্প চারিদিকে ছড়িয়ে দেয় যে মঞ্জলিকা সিংহাসনের লোভে তার ভাইকে খুন করেছে আর তারই শাস্তি স্বরূপ সে তাকে জ্বালিয়ে দিয়েছে। কিন্তু এরপরই দেখা যায় মৃত্যুর পর দেবেন্দ্রনাথের আত্মা আবারও মহলে ফিরে এসে রাজাকে একইভাবে জ্বালিয়ে মেরে ফেলে। আর তাকে আটকানোর জন্যই রাজপুরোহিত সেই পবিত্র তেল বানিয়ে তাকে একটি ঘরের মধ্যে আটকে ফেলে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে মহলের মধ্যেই দুটো দরজা কেন ছিল? আসলে এটা এজন্যই করা হয়েছিল, যদি কেউ কখনো মূল দরজার কাছে আসতে যায় তাহলে সে আসতে পারবে না, সে মহলের উপরের দরজাটাকেই আসল দরজা মনে করবে। এতে করে কেউ চাইলেও দেবেন্দ্রর আত্মাকে আর ওই ঘর থেকে বের করতে পারবে না। এ কারণেই এই ট্রিক্স খাটানো হয়েছিল। কিন্তু ঠিকই তো দেবেন্দ্রনাথের আত্মা বাইরে বেরিয়ে এসেছে আর সব সত্যি সবার সামনে চলে এসেছে। তো এখন তো দেবেন্দ্রনাথ সবাইকে জ্বালিয়ে মারতে চায় আর সে রোহানের হাতের থেকে সেই পবিত্র তেলটাও ফেলে দেয় যাতে করে তারা তার কোনো কিছুই করতে না পারে। কিন্তু ভুলবশত সেই তেলের উপরে গিয়েই দাঁড়িয়ে পড়ে। এরপরই মল্লিকা এবং মন্দিরা মিলে তাকে একেবারে শেষ করতে যাবে তার আগেই তারা রিয়েলাইজ করে আগের জন্মে তারা কত বড় একটা ভুল করেছিল, নিজের ভাইয়ের সাথেই তারা বিশ্বাসঘাতকতা করেছিল। তাই তারা এখন দেবেন্দ্রনাথের আত্মার কাছে মাফ চাইতে থাকে আর বলতে থাকে, আমাদের ভুলের জন্য তুমি দরকার হয় আমাদের মেরে ফেলো, কিন্তু বাকি সবাইকে ছেড়ে দাও, কারণ তারা কোনো দোষ করেনি, সব ভুল তো আমাদের ছিল। এই বলে তারা কাঁদতে থাকে। এটা শুনেই তো দেবেন্দ্রনাথ জোরে জোরে কাঁদতে থাকে, কারণ প্রথম থেকেই সে শুধু তার বোনেদের ভালোবাসা চাইতো, সিংহাসনের লোভ তার কখনোই ছিল না। আর এখন যখন সে তার বোনেদের কাছ থেকে ভালোবাসা পেয়েছে আর তারাও তার কাছে ক্ষমা চেয়েছে, তখন তো দেবেন্দ্রনাথের আত্মা খুশিতে কাঁদতে থাকে। আর তার সেই চোখের পানি যখন তেলের উপর পড়ে তখনই দেবেন্দ্রনাথের মুক্তি মেলে আর সে হাস্যোজ্জ্বল মুখে সবার কাছ থেকে বিদায় নেয়। তো পরদিন সকালে দেখা যায় মাল্লিকা বলতে থাকে, আমি আসলে ছোট থেকেই এই মহলের স্বপ্ন দেখতে পেতাম, এ কারণেই আমি এসব পুরনো মহল রেস্টোরেশনের কাজ শুরু করি আর এই কাজ করতে করতেই এই মহলের সন্ধান পাই। আর তখন মন্দিরা বলতে থাকে, আমার নাম আসলে মন্দিরা না, আমি এখানে অন্য কাজে এসেছিলাম, কিন্তু এই মহলের মধ্যে এসে সেই মহলেই হারিয়ে যায়। এসব বলতে বলতে সে হাসতে থাকে। এরপরই সে সবাইকে জানায় সে আসলে এসিপি রাথোর, যে এক ভণ্ডকে ধরতে এখানে এসেছিল। এ কথা শুনেই তো রোহান অজ্ঞান হয়ে যায়, কারণ রোহানই তো সেই ভণ্ড যাকে এতদিন ধরে এসিপি রাথোর খুঁজে বেড়াচ্ছিল। তো এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।